তো এনসিপির নেতারা বারবার বলছেন যে মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান লিখতে হবে, তবেই ফ্যাসিবাদ বিদায় হবে। আমার প্রশ্ন হলো, যিনি প্রশ্ন করেছেন, এই মুজিববাদ জিনিসটা আসলে কি, আর এর সাথে ফ্যাসিবাদের সম্পর্কই বা কোথায়? দেখেন, এখানে ইত্যাদি এই বাদ মতবাদের কথা বলতে গেলে প্রচুর সময়, একটা উচ্চ পর্যায়ের একাডেমিক আলোচনা। এটা সাধারণত বিশ্ববিদ্যালয় লেভেলে হয়। সুশীল সমাজের লোকেরা সময় নিয়ে বসে বসে কথার মার পেছে বলে থাকেন। এগুলি আমাদের মতো সাধারণ এই যে জেনারেল মিটিংগুলা, জেনারেল অ্যাসেম্বলি যদি আমরা বলি, অ্যাসেম্বল, এই যে জনসমাবেশ, এখানে খুব সাধারণ মানুষ এখানে এসেছেন। এই মুজিববাদ সম্পর্কে আপনাদের কি অনেকের আগে থেকে কোনো ধারণা আছে? আপনারা অধিকাংশই জানেন না। আপনারা জানেন যে আওয়ামী লীগ, নৌকা, বিএনপি, ধানের শীষ, খালেদা জিয়া, শেখ হাসিনা, শেখ মুজিব, এই তো এগুলাই। মুজিববাদ আবার কি? আসলে দেখেন, এই বাদ মতবাদের আলোচনা করার সময় আমার এখানে নাই। সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই, এই জাতির ইতিহাস দুর্ভাগ্যের ইতিহাস। এত বাদ মতবাদের চাপায়, মানে মতবাদের গেড়াকলে আমরা আটকা পড়ার কথা ছিল না। আল্লাহ রসুল কষ্ট করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে দিয়ে গেছেন, তাওহীদ দিয়ে গেছেন, কিন্তু সেটা আমরা হারিয়েছি আমাদের কর্মদোষে। হারিয়ে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের আন্ডারে তাদের গোলাম হয়েছি। দীর্ঘদিন তাদের গোলামি করার পর ঘটনার ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। পরে তারা এই ভারতবর্ষ স্বাধীনতা দিয়ে চলে গেল। যাওয়ার সময় তারা একটা ব্যবস্থা কায়েম করে দিয়ে গেল, তাদেরই তৈরি করা। এই ভারতীয় কংগ্রেস আর মুসলিম লীগ, তারাই কিন্তু প্রযোজনা করেছে, তাদের মাস্টার প্ল্যানের অংশ। হিন্দু মুসলমান দাঙ্গা লাগাই দেওয়া, এটাও তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির অংশ। আচ্ছা যাক, 47-এ একটা দেশ স্বাধীন হলো, পাকিস্তান। আমরা পাকিস্তান, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। এখন এই পাকিস্তান চলবে কেমনে? নতুন স্বাধীন রাষ্ট্র, আমাদের তো রাষ্ট্র পরিচালনা কোনো রূপরেখা নাই, কেমনে চলবে? আমাদের যে আমলাতন্ত্র, ওই ব্রিটিশের আমলাতন্ত্র, যে সামরিক বাহিনীর কাঠামো, ওই ব্রিটিশের সেই সামরিক বাহিনীর কাঠামো, যে রাজনৈতিক প্রক্রিয়া সেই ব্রিটিশ আমলে রেখে যাওয়া, যে শিক্ষা ব্যবস্থা সেই ব্রিটিশ আমলে রেখে যাওয়া। কাজেই পাকিস্তানের সরকার 8 বছরেও সংবিধান রচনা করতে পারেন নাই। 56 সালে যখন সংবিধান রচনা করলো, ততদিনে জনগণের ভিতরে অশান্তি যাওয়ার হয়ে গেছে। এদিকে জনগণকে বলা হয়েছে ইসলামী রাষ্ট্র হবে, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান। ইসলাম কায়েম করতে পারবে না। কেমনে পারবে? তাদের মন, মস্তিষ্ক, মগজ তারা আপ্লুত ব্রিটিশ সাম্রাজ্যবাদের আইনের প্রতি। কেমন তারা ইসলাম চায় না। ইসলাম সম্পর্কে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে একটা নেগেটিভ ধারণা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ইসলাম এই যুগে চলে না। এই ধারাবাহিকতায় 71 সাল যখন দেশটা স্বাধীন হলো, এটা একটা বলতে পারেন সাংঘাতিক একটা বিপ্লবী ঘটনা ঘটেছে। 23 বছরের সংগ্রাম, লড়াই, পত্রপত্রিকা লেখালেখি, ইস্ট পাকিস্তান মানে আমরা যারা আছি, আমরা বিদ্রোহ করলাম, আন্দোলন করলাম, এটার নাম বিপ্লব বলতে পারেন। 71। এখন বিপ্লব পরবর্তী রাষ্ট্র কেমনে চলবে? এখানে রাষ্ট্রের আদর্শ কেমন হবে? পূর্ববর্তী পাকিস্তানি যে নিয়ম নীতি, এগুলো তো আর চলে না, এটা দিয়েই তো জুলুম হয়েছে, এটা হলো বক্তব্য। এখন আমাদের যারা তৎকালীন নেতারা ছিলেন, শেখ মুজিব সাহেব আর অন্যান্য যারা ছিলেন, তারা একবার চীনে যান, একবার ভিয়েতনামে যান, একবার রাশিয়াতে যান, বিভিন্ন রাষ্ট্রে ওনারা সফর করেছেন। দেখেন ওনারা রাশিয়ান কমিউনিস্ট স্টাইলটা কেমন, আমার দেশে চলে কিনা? চলে না। চীনে যায় ঘুরলেন, আমার দেখা নয়া চীন, ওনার লেখা আছে। ঘুরে দেখলেন এই প্রক্রিয়া, এই কাঠামো এখানে চলে না। আচ্ছা, তাহলে পাকিস্তানের পূর্ববর্তী কাঠামো তো চলবে না, তাহলে কেমনে দেশটা চলবে? এই যে মুজিববাদ কথাটা, এটা বুঝতে হলে আমাদের নোয়াখালীর একজন, আমাদের এই দেশে বলা হয় বাংলাদেশের রাজনীতির রহস্যগুরু সিরাজুল আলম খান, উনি মারা গেছেন। ভদ্রলোক অত্যন্ত ব্রিলিয়ান্ট মানুষ ছিলেন। উনি বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম রহস্য পুরুষ বলা হয়। এই ভদ্রলোক বিয়ে শাদী করেননি, কোনোদিন সংসার করেননি, সারা জীবন বাম আন্দোলন করে গেছেন। মুজিববাদ কি জিনিস বুঝতে হলে ওনার কিছু বই পুস্তক পড়তে হবে। ইনারাই কিন্তু একটা গ্রুপ, এই যে এখন দেখেন না, এখন বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ, এমন মাহবুজ আলম, হাসানাত আবদুল্লাহ, আবার নাহিদ ইসলাম আছে না, এদের এরকম এক্স্যাক্টলি ঠিক এরকম একটা গ্রুপ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজ, এরকম মিল্লা একটা গ্রুপ। আর দুর্ভাগ্যজনক কথা হচ্ছে কি জানেন, ওই টাইমে ওই মেধাবী স্টুডেন্টগুলা সব বাম আদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিল। কেন ছিল? এর একটা যৌক্তিক কারণ আছে।
কারণ তারা দেখলো ইসলাম, যারা ইসলামের ধারক বাহক, ওনারা খানকায় ঢুকছেন, মাদ্রাসায় ঢুকছেন, মানুষের সমাজের অন্যায় অবিচার নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ওনারা আছেন বিবি তালাকের ফতোয়া নিয়া, ওনারা আছেন পর্দা পুশিতে নিয়া, ওনারা আছেন দাড়ি টুপি পাগড়ি টাকনু নিয়া। খানকায় ঢুকছে, মক্তবে ঢুকছে, মাদ্রাসা চার দেওয়াল ভিতরে ইসলাম। মানব সমাজের কোনো সংকট নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যেই কারণে তৎকালীন ওই সময়ের 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, এই সময়গুলার তখন সমাজতন্ত্রের জয় জয়কার। ওদিকে বলশেবিক বিপ্লব হয়ে গেছে 17 সালে, লেনিনের বক্তব্য অগ্নিঝরা বক্তব্য, সমস্ত বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্ট সব আকৃষ্ট হয়েছে। এই সিরাজুল আলম খানের বই পড়েন, তখন মুজিববাদ বুঝবেন। যাই হোক, আমি সংক্ষেপে একটু বলবো, এরপর দেশটা স্বাধীন হয়ে গেল, রাষ্ট্র কেমনে চলবে, তখন ওনারা বুদ্ধি করে চিন্তা করলেন, একটা কাজ করো, গণতন্ত্র আমাদের লাগবে। গণতন্ত্র রাখো, রাখছে গণতন্ত্র। আচ্ছা, সমাজতন্ত্রও লাগবে, সমাজতন্ত্র ফেলতে পারবো না। অর্থনৈতিক ন্যায় বিচার, এই অর্থে সমাজতন্ত্র, এটাও রাখো। এবার আরেকটা আছে ধর্ম নিরপেক্ষতাবাদ। ওনারা 23 বছরে পাকিস্তানের ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম বাণিজ্য এগুলো দেখে তারা অতিষ্ঠ হয়ে গেছেন। কাজেই ধর্ম আর ব্যক্তিগত জীবনে থাকবে, রাষ্ট্রের মধ্যে ধর্মের কোনো কর্তৃত্ব, মাতব্বরি, হস্তক্ষেপ চলবে না। এই নীতির উপরে নাম দিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজম গেল একটা। 3 নাম্বার। 4 নাম্বার, আমরা একটা নতুন জাতিসত্তা গড়ে উঠাইছি, এটার নাম বাঙালি জাতীয়তাবাদ। একটা হচ্ছে বাঙালি বাংলাদেশি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আইসা এটাকে বললেন বাংলাদেশি জাতীয়তাবাদ। এটা আবার বুদ্ধিজীবী লেভেলের চরম বিতর্কিত সাবজেক্ট, বাঙালি না বাংলাদেশি। আমাদের যেমন মোল্লাদের মধ্যে কেয়াম হবে না ব্যাকেয়াম হবে, ভাই সবার মধ্যেই কিন্তু এই সুর ঢুকছে এগুলা। তো এই বাঙালি জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদ তাহলে কয়টা হলো? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, তাহলে কয়টা হলো? 4টা আলাদা আলাদা ধর্মের মতো। হইলো একটা জগা খিচুড়ি, হইলো কিনা একটা জগা খিচুড়ি, বাস এটা সংবিধান রচনা হয়ে গেল। এবার সংবিধান রচনা হয়ে দেশ চলতে লাগবে। আসলে দেশটা কোন নীতিতে চলতেছে? কয়েকদিন পরে দেখা গেল অর্থনীতিতে সমাজতন্ত্রের কোনো নামগন্ধও নাই। আগে ছিল লুটেরা একটা গ্রুপ, পরে হয়েছে লুটেরা আর একটা গ্রুপ। স্বাধীনতার পরে 6 মাসের মধ্যে অন্তত 10,000 লোক নতুন কোটিপতি হয়েছে। কাগজের দিশটা ছিল 4 আনা, আমগরে একথা কয়ে খেপাইলো। স্বাধীন হওয়ার পরে কাগজের দিশটা কত হয়েছে আপনারা কোন? লবণের কেজি কত হয়েছে আপনারা বলেন? এগুলা দেখাইয়ে কিন্তু আদম যে জুট মেলে শ্রমিকদেরকে কিন্তু বাইর করে আনছে। কারণ আমি তো নোয়াখালীর পোলা, আমি জানি তো ম্যাক্সিমাম নোয়াখালীরা চাকরি করতো ওখানে। আর লাঠি সোটা নিয়ে রেসকোর্স ময়দান ভরাই দিছি। স্বাধীন করার পর রাষ্ট্রটা কিভাবে চলবে তার একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ তারা করতে পারেননি। ফলে চরম বিতর্কিত হয়েছেন, নতুন লুটেরা সৃষ্টি হয়েছে। শেখ সাহেব অত্যন্ত খেদুক্তি করে তখন বলতে বাধ্য হয়েছেন, সবাই পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি, আমার কম্বলও চুরি করে নিয়ে গেছে গা। তো এই এখনকার যুগে আইসা ওনারা বলতেছে যে ওই মুজিববাদ আর চলবে না। তার মুজিববাদটা কেন বলা হয় আপনি প্রশ্ন করেছেন। এক কথা দুই কথা ভাই আমি আপনাকে বুঝাতে পারবো না, শুধু আমি এইটুকু বুঝাই, এইটুকু তো বলি ভাই, দয়া করে ওই মুজিববাদ বাদ দিয়ে আপনি আরেকটা মতবাদ নিবেন, ওই তন্ত্র বাদ দিয়ে আরেকটা তন্ত্র নিবেন না। আসেন সব বাদ, মতবাদ, ইজম বাদ দেই, আল্লাহর দেওয়া মতবাদ গ্রহণ করি। আমরা এখন সমস্ত বাদ, মতবাদ, ইজম, ক্রাসি সব বাদ দিয়া আমরা কার মতবাদ নেব? কার হুকুম নেব? বাস এখন আমরা এই সিদ্ধান্ত নেব। শেখ মুজিবুর রহমান উনিও চিন্তা করলেন রাষ্ট্র কেমনে চলবে। আসলে কিন্তু সঠিক কোনো রূপরেখা দিতে পারেন নাই, যে কারণে তো এগুলো নিয়ে নতুন সংবিধান করা হলো, সেটাকে বলা হয়েছে মুজিববাদী সংবিধান। যাই হোক, এখন ওনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এনসিপি কে। ভাই এনসিপি, তোমরা এনসিপি হও না হও আর হলো জেসিপি হও না কেন, আজকে তোমাদেরকে মুজিববাদ বাদ দিয়ে আল্লাহর দেওয়া হুকুম বিধানের আনুগত্য করার সিদ্ধান্ত নাও। আল্লাহর রহমত পাবে, আল্লাহর দয়া করুণা পাবে। ওইটা বাদ দিয়া যদি তোমরা নিজেরা আরেকটা মতবাদ চালু করে দাও, তাহলে কিন্তু আল্লাহর রহমত পাবে না, তোমরা আবার বিতর্কিত হবে।